আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ৬৩। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। অন্তু বিস্ময়ে থমকে উঠে। ভেতরের যে অংশ তাকে এসব কথা বলছে তা কি জানে আজ অন্তু কেন এসেছে এখানে? অন্তু কি বলতে চায় তার স্বামী নামক আসামিকে? তাহলে এই দ্বিধা কিসের? অন্তুর ভেতরটা চিরে যাচ্ছে কি? বিভক্ত হয়ে উঠছে তার চিত্ত। দোটানা বড় যন্ত্রণাদায়ক। এই দোটানা অন্তুকে হতবিহ্বল করে তুলল। ভেতরে কোথাও একটা নারীসুলভ দাবির সাথে তার সিদ্ধান্তে তুমুল লড়াই শুরু হয়েছে। অন্তু অবাক হয় এই ভেবে আজও কোথাও একটা তার ভেতরে নারীত্ব আছে। এই নারীত্ব যা তার ভেতরে মৃত ঘোষিত হয়েছে সেই কবে। অন্তু ছটফটিয়ে ওঠে। ফিরে আসে হলঘরের মাঝখানটায়। জয় সেই আরামকেদারায় বসা। মৃদু দুলছে জলিল আমিরের চেয়ারখানা। এই চেয়ারে জলিল আমির বসেছিলেন সেই রাতেও। দাদু যাতে বসতে না পারে বা বসলেও হেনস্থা হয় এজন্য জয় মুঠো ভরে ধুলো মাটি এনে চেয়ারে মেখে রাখত। একটা সিগারেট জ্বালায় জয়। চোখ দুটো বুজে সিগারেট টান দেয়। এক পাজা ধোয়া বিশাল হলরুমের নিস্তব্ধ ছাদে গিয়ে মেশে। অন্তর কাছে আমির বাড়ির বিশাল আকায় এই হলরুম স্বপ্নের রাজদরবারের মতো লাগছে। পুরনো এসব আসবাব কমপক্ষে অর্ধশত বছর পুরনো। সেরকম এক শাল কাঠের দোলকে দাঁড়ায় সাহেবদের মতো পোশাক ও হাইবুট পরা জয় আমিরকে দুই হাতলে মেলে বসে দোল খেতে খেতে অদ্ভুত লাগে। জয় কোথাও ডুবে যাচ্ছে, তার দেহটা দুলছে। সে এই সময় দাঁড়ায়নি। এক দুলনিতে কেদারার শব্দটুকু বন্ধ হলরুমে অদ্ভুত শোনায়। অন্তুর মনে হয় জয়কে সে আজ প্রথম তার নিজস্ব জায়গায় নিজস্ব রূপে দেখছে। জয় দুষ্টু বখাটে জটিল রসিক চেহারায় যে অভিজাত্য ফুটে ওঠে তা হামজার বদৌলতে নষ্ট হতে হতে নিঃশেষ প্রায়। অথচ তার জন্ম এরকমই এক বনেদি আবাসে। অন্তু উদাস চিত্তে পা দুটো গুটিয়ে দোলকে দাঁড়ায় পায়রার কাছে নোংরা মেঝেতে বসে। তখন বিকেলের নরম পরিবেশে নিস্তব্ধ। শিকারে আমির নিবাসের হলরুম রহস্যে মাখো মাখো হয়ে উঠেছিল যেন। জয়ের আঙুলের মাঝে চেপে ধরা সিগারেট ধোঁয়ায় বমি ঠেলে আসে অন্তুর। আজ দুটো দিন শরীর তুলনামূলক ভালো। আপনার বাড়ন্ত বয়সটা ভালো কাটেনি। অন্তুর গলার আওয়াজে জয় আচমকা একটু নড়ে ওঠে, চোখ মেলে তাকায়। শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে সিগারেট ঠোঁটে গুজে চিরচেনা ভঙ্গিতে হেসে মাথা নাড়ে। তা আমার খারাপ হওয়াকে ত্বরান্বিতও করেনি। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। নাটক করবেন না, খুব অপছন্দের আমার। জয় হাসলো। নাটক কে না করে ঘরোয়ালি? আমিও করি প্রয়োজনের তাগিদে, কিন্তু আপনি এটাকে নিজের পুঁজি বানিয়ে নিয়েছেন। আমার খারাপ হবার পেছনে আমার পেছনের ঘটনার প্রভাব নেই, মেনে নাও। আছে, এটা বরং আপনি মুখে স্বীকার করে নিন। জয় ঝুঁকে বসে, ঠোঁটে আঙুল ঠেকিয়ে হেসে বলে, তো তাহলে কি সব মাপ? কিন্তু তা পুরোটা নয়, আংশিক। জয় হাসল। আংশিক? হ্যাঁ, আংশিক। কারণ অতীত মানুষকে দ্রোহিতার আশ্রয়ে আনে, কিন্তু তাকে জানোয়ার বানায় না। আপনি জানোয়ার, কিন্তু আবার পুরোপুরি তাও নন। অতীত আপনাকে না মানুষ থাকতে দিয়েছে, আর না কিছু ক্ষেত্রে পুরোপুরি জানোয়ার হতে দিয়েছে। মানুষ অমানুষের ঝুলন্ত সেতুতে আপনার অবস্থান। বাপরে, মাইরি কি পর্যবেক্ষণ! বিষয়টা উদাহরণ সহ ব্যাখ্যা করো তো। ব্যাখ্যা ছাড়ুন, উদাহরণ। আপনি সরাসরি ধর্ষককে ভয় পান কারণ অতীতের একটি ঘটনা, কিন্তু আপনি অন্য যে কোনোভাবে যে কোনো নারীর সম্মানহানিকে উপভোগ করেন। এক্ষেত্রে আপনার আসল প্রকৃতি কাজ করে, যা জানান দেয় আপনি নোংরা। কিন্তু অতীতের একটি ঘটনা আপনাকে সরাসরি নিকৃষ্ট কাজটিতে লিপ্ত হতে দেয় না। এভাবেই কখনো অতীত আপনাকে সর্বোচ্চ খারাপ বানিয়েছে, যা আপনি ছিলেন না। আবার কখনো আপেক্ষিক ভালো বানিয়েছে, যা আপনি নন। শালার কয় কি রে? তুমি কি আমাকে নিয়ে গবেষণা করার জন্য কি কোনো গবেষণা কেন্দ্র টেন্দ্র খুলেছ নাকি? প্রয়োজন পড়ে না। বাহ, তো তোমার ধারণা তুমি আমাকে খুব বোঝো। যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেছে, এখন হিসেবে তাই। জয় সিগারেটে টোকা মেরে ছাই ফেলে বলে, এইটা অন্তত ব্যাখ্যা করো তো শুনি। প্রথমবার কারো মুখে আমার ব্যাখ্যা শুনতেছি। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। বলো বলো শুনি। তার আগে আপনি আজ হেয়ালি থেকে বেরিয়ে আসুন। নিজে মুখে স্বীকার করুন আপনার অতীত আপনার বর্তমানকে একটু হলেও সার্কুলেট করেছে। জয় ঝুঁকে এলো অন্তুর মুখের ওপর। কখনো করেনি। এজন্য জেদ করছো? অন্তু মুখ পিছিয়ে নেয়। আজ করবেন। জয় ভ্রু না চায়। জোরপূর্বক করবে নাকি? না, আপনিই করবেন। বিশ্বাস? যাই ভাবুন, তাতে ফায়দা? অন্তু হাসলো।
আপনি একদিন বলেছিলেন সবকিছুর ফায়দা এবং ফজিলত খুঁজতে নেই, তাহলে নিজেকে হারিয়ে ফেলার চান্স থাকে, এবং বাকিটা সত্যি ছিল আমার ক্ষেত্রে। জয় নাটকীয় স্বরে বলে, কবে যেন বলেছিলাম এই কথা আরমিন? যেদিন প্রথম আপনার সম্মুখীন হয়েছিলাম। সেই আধ খাওয়া সিগারেটটা আলমারিতে এখনো তোলা আছে। সেটার ফজিলত জানার ইচ্ছে ছিল একসময়। জানতে চাও নাই কেন? ওই যে সবকিছুর ফজিলত খুঁজতে নেই। জয় মাথা নত করে হাসল, খানিকক্ষণ চুপ থেকে বলল, খারাপ ভালো মুদ্রার দুই পিঠ। তার মানে বোঝো, দেহখণ্ড কিন্তু একটাই, শুধু পৃষ্ঠ বিপরীত। মানুষ জন্মের সময় সেই মুদ্রার মাঝের ব্যবধানটুকুর মাঝখানে নিরপেক্ষ অবস্থায় জন্মায়। তারপর মানুষ ধীরে ধীরে যে কোনো এক পিঠে বিলীন হয়ে যায়, কিন্তু অপর পিঠ কিন্তু তখনও বিপরীত। তার মানে পিঠ বদলালে ভালোর খারাপ আর খারাপের ভালো হবার সুযোগ থাকে। আমার সেই সুযোগ ছিল না। অন্তু আফসোসের হাসি হাসে, এত বোঝেন তবু ফিরলেন না। জয় ধোয়া ছেড়ে হাসে, সহজ হতো না। আপনার এই জীবনটাও সহজ না। আপন লাগে। পাপকে আপন লাগে? নিজের নিজের লাগে। ভালোটাকে অপরিচিত লাগে। মনে করো দুঃসম্পর্কের অচেনা কিছু একটা। পাপটা আমার, আমার কাছের, পাশের, সাথের। কেউ কেউ দুনিয়ার পাপের থলে ভারী করতেই জন্মায় ম্যাডাম। আপনারা আছেন তো তার বিপরীত। অসুস্থ ধারণা। সুস্থটা কি? অন্তু কিছুক্ষণ পলক না ঝাপটে চেয়ে থাকলো জয়ের চোখ বরাবর। ঘন পাপড়ির মায়াবী তীক্ষ্ণ চোখ দুটো জয়কে একটু অবশ করলো। কথা বলা চোখের এই এক দোষ। চোখের ভাষা মারাত্মক ধ্বংসাত্মক হয়। জয় চট করে চোখ ফেরালো। অন্তু খুব আন্তরিক স্বরে বলল, আজ আপনার সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপে বসেছি জয় আমির। আপনার মনোযোগ পেতে পারি? পাচ্ছ না? আরেকটু। এত মনোযোগ দিয়ে কি হবে? ভয় পাচ্ছেন? পেতে হয় একটু। কেন? জয় হেসে ফেলল অন্তুর চোখে তাকিয়ে। কোথাও মনোযোগ দেয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না, বিশেষ করে তা যদি আপনার মতো বিপরীত মেরুর মানুষের আইনি তত্ত্ব হয়। অন্তু জিজ্ঞেস করে, আইনে খুব ভয় আপনার? নিয়ম নীতি আইন শাসন পোষায় না আমার। মনোযোগ কেন অস্বাস্থ্যকর আপনার জন্য? মনোযোগে কিছু গড়ে ওঠার সম্ভাবনা প্রবল থাকে। তুমি ততদিন মজবুত যতদিন তুমি গড়ে ওঠোনি। কারণ ভেঙে পড়ার একমাত্র পূর্বশর্ত গড়ে ওঠা। যা কখনো গঠিত হয়নি তার ভেঙে পড়ার সুযোগ নেই। আমি কখনো আমায় ঘিরে কিছু গড়ে উঠতে দেই না। অন্তু হাসলো, বিশেষ করে পিছুটান আর সম্পর্ক সমীকরণ। জয় মাথা দুলিয়ে হাসে, আমার সাথে যায় না ওসব। আপনার জানা উচিত ছিল অসম্পর্কও এক প্রকার সম্পর্ক, সবচেয়ে জটিল সম্পর্ক। তাই আপনি আমার সাথে গড়েছেন, এর দায় পরিশোধ করবেন না? জয় একটু মনোযোগী হয়, বোঝার চেষ্টা করে যেন কিছু অন্তু চোখে চেয়ে। অন্তু কি বলছে সে শোধায়, অসম্পর্ক? আমার আপনারটা, এর দায় কি? অন্তু দম ফেললো গভীর করে। চূড়ান্ত একটা প্রস্তুতি নিল চূড়ান্ত কিছু বয়ান করার। জয়ের মুখোমুখি বসলো বেশ কাছে। ধীর স্থির আওয়াজে বলতে শুরু করলো, জয় আমির, জীবন আপনাকে অনেক ব্যথা যন্ত্রণা সমাহার দিয়েছে, আর সেটাকে পুঁজি করে আপনি পাপের মহাসমুদ্রে ডুব দিয়েছেন। আপনার দ্রোহিতা মাত্রা ছাড়িয়ে রক্তপিপাসায় পরিণত হয়েছে, যা আপনাকে ভুক্তভোগী থেকে বের করে এনে এক রাক্ষস ও হুমকিতে পরিণত করেছে। এখন আপনি বলবেন, আমি তো ভিকটিম প্রমাণিত হতে চাইনি। চেয়েছেন জয় আমির, আপনি চেয়েছেন, কিন্তু ততদিন যতদিন আপনি বিচার পাননি। আর তারপর এক সময় আপনি নিজেই বিচারক হয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনার তাণ্ডব শুধু আপনার আসামিদের মাঝে সীমাবদ্ধ থাকেনি। কারণ ঝড় নির্দিষ্ট একটু খুপড়িকে উপড়ে ফেলে থামে না। ঝড়ের সেই সীমারেখা নীতি নেই, সে গোটা অঞ্চলকে বিধ্বস্ত করে। মানুষকে আপনি ঘেন্না করেন, তাই মানুষ আপনার কাছে একটিও ছাড় পাওয়ার যোগ্য নয়। যে ছাড় ও দরদ একটা পশু পাখিও পায় আপনার কাছে। এতে বড়জোর আপনি মানুষের কাছে নেতিবাচক একটি প্রতিচ্ছবি তৈরি করতে পেরেছেন। এর বেশি কি পেরেছেন? কি আছে আপনার বলুন? জয় চোখ দুটো ডানে ফিরিয়ে কেমন করে যেন হাসলো। দুনিয়ায় জন্মালে পেতে হবে এমন কথা আছে? কে দিয়েছে এই কথা? নারী পুরুষ মিললে তাদের অনুরূপ আরেকটা প্রাণ জন্মায়, এটা একটা জৈবিক ব্যাপার। এখন সেই প্রাণী কিছু পেল না পেল সেটার দায় কারো নয়। আমি পেতে তো আসিনি। অন্তু দীর্ঘশ্বাস টানে। জয়ের মানসিক চিন্তাধারা অস্বাভাবিক রকমের অভরসা ও মেকানিক পর্যায়ে চলে গেছে। সে তকদির, ভালো, আইন, ভরসা, প্রাপ্তি, জীবন, প্রেম, স্নেহ কিছুই মানে না।
অন্তু জয়ের এই কথায় জ্বলন্ত এক ঘা দেখে। সে ঘা শুকিয়ে ক্ষতস্থানটি অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে। আর না সেখানে ব্যথা লাগে, আর না আরাম পাবার প্রয়াস জাগে। জয় এই বিশ্বাসটুকু অবধি হারিয়েছে জীবনে আদতেও পাবার মতো কিছু আছে। জয় বলল, মানুষ, ঘরোয়ালি তুমিও সমাজের প্রাণীদের মতো মানুষ বলো আজও, যারা তোমার অসম্মানে একবারও তোমার কাছে তোমার সত্যতা যাচাই করতে চায় নাই, চোখ বুজে তোমার অনিশ্চিত অপরাধ নিশ্চিত করে শাস্তি দিয়েছে, তাদেরকে তুমিও মানুষ বলো? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট জয়। সমাজের অধিকাংশই মানুষের মতো দেখতে অমানুষ, কিন্তু সেই অমানুষদের মাঝে আপনিও যদি একটা হন, আপনার অমানসিকতার তোপে আমিও যদি প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকটা অমানুষে পরিণত হই, আমার তোপে আরেকটা কেউ অমানুষে পরিণত হয়, বাকি মানুষেরা অমানুষ হতে খুব বেশি দেরি লাগবে কি? কি বোঝাতে চাচ্ছ? আপনি তা বুঝতে চান? জয় সিগারেটটা আঙুলের ভাঁজ থেকে ছুঁড়ে মারল কোথাও। শুনতে চায় আপাতত। অন্তু চোখের মনি এতক্ষণ চিকচিক করছিল, এবার পানি জমে। দুজনের নজর এক বিন্দুতে মিলিত হয়। অন্তু সজল চোখে নিজের দু হাতের তালুতে চোখ রাখে। হাত দুটো থরথর করে কাঁপছে। অন্তু তা দেখিয়ে জয়কে বলে, এই দেখুন, আপনি দেখছেন আমার হাত দুটো? আপনি দেখতে পাচ্ছেন আমার রক্তাক্ত হাতের তালু দুটো? আজ আমার এই দুই হাত আগ্নেয়াস্ত্র চালানোর দুটো হাত। আমার হাত চারজন মানুষের রক্তে লাল। আপনি বলুন তো, এটা কি হবার ছিল? এটা কি আমার আব্বুর আদর্শ ছিল জয় আমির? জয় কেমন ছটফট করে ওঠে যেন, চেপে ধরে অন্তুর কম্পমান হাত দুটো। সে অন্তুর কান্না দেখে অভ্যস্ত, দেখতেও চায় না, অথচ আজ সে চোখ ফেরাতে পারে না। সে দেখে অন্তু কান্নায় সে কি নিদারুণ হাহাকার। অন্তুর থুতনি কাঁপে। অন্তু বলে, ছোটবেলা থেকে আমার মুখের ভাষা ক্ষেত্রবিশেষ কর্কশ, কিন্তু হাত দুটো ছিল নরম, আস্থা মানুষের রক্তে রাঙা। আব্বু আমাকে প্রতিবাদ শিখিয়েছিল, কিন্তু কখনো আঘাত করতে শেখায়নি জানেন। আমার প্রতিবাদ ছিল হিংস্রতা, অমানসিকতার বিরুদ্ধে। আজ আমি নিজেই হিংস্র, মুখোশধারী, অমানসিক জয় আমির। আজ আমি মাহেজাবিন আরমিন অন্তু সেই সকল রক্তপিপাসু অমানুষদেরই একজন, যাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জেদ ধরে আজ আমি এই অবধি। আমি উকিল হতে চাই। কিসের উকিল? অন্যায়কারীকে আইন শাস্তি দিয়ে নিরপরাধকে মুক্তি দেবার উকিল। তাই যদি হয়, তাহলে আমার জীবনের প্রথম কেস আমাকে আমার বিরুদ্ধে লড়তে হবে। আমাকে আমার নিজের বিরুদ্ধে প্রসিকিউশন দাঁড়াতে হবে আমার অপরাধের শাস্তি কার্যকর করতে। নিজেকে দুটো খুন ও দুটো মানুষকে আহত করবার দায়ে ফাঁসিতে ঝোলানোর রায় চেয়ে বিচারকের কাছে আর্জি জানাতে হবে। এটা ছিল আমার লক্ষ্য। এই লক্ষ্যে আমজাদ আলী প্রামাণিক আমাকে ছোট থেকে আদর্শ ও সত্যের পথে অবিচল করতে সচেষ্ট ছিলেন। অন্তর গলা কাঁপে, থুতনিও, চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। জয় চোখ দুটো পাথরে খোদাইকৃত মূর্তির চোখের মতো স্থির রইল অন্তুর মুখে। তার কাছে জবাব নেই। অন্তু কি বোঝাচ্ছে? অন্তু কেন রাবেয়ার মতো কথাবার্তা বলছে? অন্তু কেন জয়ের মতন প্রতিশোধের পক্ষপাতিত্ব করছে না? জয় অস্থির হয়। অন্তু নাক টেনে সোজা হয়ে বসে। সে নিজের অজান্তেই বোধ হয় এবার নখ দিয়ে আঁকড়ে ধরে জয়ের হাত, বলে, আজ আমি প্রতিশোধের নেশায় তাই হয়ে গেছি, যার বিরুদ্ধে এই যুদ্ধযাত্রা আমার। আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে মনুষ্যত্ব হারিয়ে পাপকে জায়েজ করে তুলেছিলেন। সেই মতো আমার সাথে যা করেছেন তার শিকার হয়ে আমিও এক জয় আমিরের পরিণত হয়েছি, যার লক্ষ্য কেবল ধ্বংস, রক্ত, অন্ধকার। কিন্তু এটা তো আমার পথ নয়। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমাকে এই বাড়ির সেই রাতে আসতে হয়েছে। আপনার গল্পে যেদিন আমি আমির বাড়িতে নিজেকে রেখেছি, তারপর টের পেয়েছি আপনার ভেতরটাই কোনো জানোয়ারেরা একটা জানোয়ারের চাষ করেছে। আপনি সেই জানোয়ার ঘটনাক্রমে আমার ভেতরে সেই একই জানোয়ারের চাষ করতে সফল হবার পথে। আপনি বলেন, আপনি জলতরঙ্গ, আপনার গতিপথ রোখার উপায় নেই, সেই ঢলে নিজেকেই ভেসে যেতে হয়। আমি ভেসে গেছি, ভেসে গেছে আমার আদর্শ, আমার গন্তব্যের পথ, আমার চিন্তাধারা ও নিজস্বতা। আপনি কখনোই মিথ্যে বলেন না জয় আমির। কেন? এক দুবার মিথ্যে বললেও পারেন। জয় আস্তে করে বলে, আমার অভিজ্ঞতা বেশি। অন্তু ভেজা চোখে হেসে দিল। আপনার সেই অভিজ্ঞতাকে টেক্কা দিতে গিয়ে আমি আজ আপনার পথে পরিচালিত। এই অধপতনের দায় আমার। আপনি পাপ করলেনই বা, তার শিকার হয়ে আমিও কেন? আপনি অমানুষ হলেন বা, আমি মানুষ হতে পারতাম।
কয়লার সংস্পর্শে গিয়ে আমি নিজেকে কালি থেকে বাঁচাতে পারিনি। জ্বলন্ত কয়লা আমাকে যেমন পুড়িয়েছে, আমার চরিত্রকে ঠিক সমানভাবে কলঙ্কিত করেছে। আপনি যে বিমুখতার শিকার হয়েছিলেন, আমি তার একটুও ব্যতিক্রম যাইনি। আপনি যেদিন আমায় শত মানুষের সামনে ইজ্জতহীনা প্রমাণ করলেন, তারপর আমি সত্যিই নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছি। আপনার মতোই সেই রবের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজে নিজের বিচারক হয়ে গেছি। আমি আমার পর্দা, মানসিকতা, শিক্ষা সব লুটিয়ে দিয়েছি। আব্বুর মৃত্যুর সাথে সাথে আমি তার সকল চিহ্ন মিটিয়ে দিয়েছি নিজের ভেতর থেকে। অথচ আমি ভাবছিলাম আব্বু আমাকে দূর করছে, যেখানে দূর আমি তাকে করেছি। আমি প্রথম প্রথম তার অস্তিত্ব টের পেতাম। ধীরে ধীরে তার অস্তিত্ব তার নিজস্বতা হারালো। আমি বুঝতে পারলাম আব্বুর জবান থেকে আজকাল আমার ভেতরে নতুন জন্মানো সংকীর্ণ চিন্তাধারামূলক কথা বের হয়। এরপর ধীরে ধীরে আব্বুর উপস্থিতি বিলীন হয়ে গেল আমার ভেতর থেকে। আব্বু আর আসেনি। আসলে তার অস্তিত্ব ছিল তার আমাকে দেয়া শিক্ষাগুলো। সেগুলোকে দাফন করে ফেলেছিলাম আমি নিজের ভেতর থেকে। তার অস্তিত্ব টের পাবার প্রশ্ন ওঠে না। মানুষ তার কর্ম ও শিক্ষার মাধ্যমে তার পরবর্তী আত্মীয়র মাঝে বেঁচে থাকে। আমি তাকে আমার ভেতরে ঠাঁই না দিয়ে ঠাঁই দিলাম আপনাকে, হামজাকে, পলাশকে। কুকুরের কামড় খেয়ে হয়ে গেলাম কুকুর। কামড়াতে গেলাম কুকুরের পায়ে। এ কি মানুষের শোভা পায়? জয়নাল কাকা আপনাকে কি শিখিয়েছেন জানি না, কিন্তু আমার আব্বু আমাকে তা শেখায়নি, তা বানাতে চায়নি। আজ আমি যা, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আপনারা ওনাকে মেরে না ফেললে উনি ওনার অন্তুকে আজ এই পথে দেখে সহ্য করতে পারতেন না। উনি অন্তুকে অন্তু থাকা অবস্থায় রেখে ছুটিতে গেছেন। এই কৃতজ্ঞতা জানাবেন আপনারা আমার পক্ষ থেকে। অন্তু ঝরঝর করে কাঁদে, অথচ তার ঠোঁট নিজের ওপর তাচ্ছিল্যে হাসে। সেই হাসি মিলিয়ে যায়। অন্তু চোখ মুছল, মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত করে। জয়ের হাত দুটো ছেড়ে দেয়। জয় বোবা হয়ে বসে আছে। তার ভেতরে কেমন কেমন যেন লাগছে। এটা হেরে যাবার অনুভূতির মতন। জয় বকে উঠল নিজেকে, আবার দিশেহারার মতন অন্তুর কান্নায় লাল হওয়া স্নিগ্ধ মুখখানায় কিছু খোঁজে। অন্তু নিজেকে সামলে এক টুকরো মুচকি হাসল। আমার আব্বুকে মারা হয়েছে, আমার পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমার কাছে থেকে আমার ইজ্জত ও আমাকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে। এছাড়া যেখানে যা হয়েছে, এই সবরের দায় আজ আমি আপনাদের উপর থেকে তুলে নিলাম। আমি সজ্ঞানে সচ্ছায় আজ ক্ষমা করে দিলাম আপনাকে জয় আমির। জয় একটা ঝাঁকুনি খেলো, তা তার অনিয়ন্ত্রিত। শরীরের পশমগুলো কেঁপে উঠল। থরথর করে শিউরে উঠল জয়ের দেহখানা। অন্তু বলল, আপনি যখন অনাচারের শিকার হয়েছেন, তা হয়তো ছিল রাজনৈতিক, হয়তো বা পারিবারিক, অথবা পশুদের জঙ্গলি উল্লাস। তা আপনার ভেতরের মানুষটাকে জাগ্রত থাকতে দেয়নি। তাকে ঘুম পাড়িয়ে এই জয় আমিরের উদ্ভব ঘটিয়েছে। আপনি নিজেকে নিজের পালনকর্তা ও বিচারকর্তা মেনে নিয়েছেন, কারণ আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মালিক নেই। কিন্তু আমি 8 বছর বয়স থেকে আমার রবকে সেজদা করে আসছি। তাতে বিশ্বাস, ভরসা ও ভক্তির তো কমতি ছিল না। আমার পালনকর্তা মহাবিচারক, মহাশাস্তিদাতা, মহাপরাক্রমশালী। আমি তো তার প্রতি বিমুখ নই। তাহলে আমি কেন আমার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে করব? আমি বরং তা ছেড়ে দেব আমার একমাত্র পালনকর্তার উপর। আমি দেখতে চাই আমার পালনকর্তার বিচার কেমন। তিনি সকলের প্রাপ্য ন্যায্য হাতে বুঝে দিতে অদ্বিতীয়। আমার পাপের ফল আমি পাবো, আপনারটা আপনি। আমি তো বিচারকর্তা নই, আমি গোলাম। আমি সেই মালিকের গোলাম, যার হিসেব ভুল হয় না, যা বিচারে নাইনসাফি হয় না। আর আপনি তো আমায় মেরে ফেলেননি, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। সব রকম দৈহিক আঘাত থেকে বাঁচিয়ে আপনি আমার রুহটাকে তোড়পে তোড়পে মেরেছেন। আমি আপনাকে মারব কেন, যেখানে মৃত্যু আপনার প্রেমিকা, আপনার একমাত্র গন্তব্য, আপনার প্রত্যাশা। যে প্রেম আপনি প্রায় 2 যুগ ধরে নিজের ভেতরে লালন করছেন, তা আপনাকে ধরিয়ে দেবার রাস্তার সহযোগী আমি হব না। মৃত্যু আপনার শাস্তি হতে পারে না। আপনাকে আমি আজ মাপ করে দিলাম সব কিছু থেকে, তুলে নিলাম আমার সকল অভিযোগ। আপনি মুক্ত আজ থেকে। আজ আমার সমস্ত অভিযোগ ও অনাচারের দায় থেকে মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম আপনাকে। কথা ফুরোয় না অন্তুর। থাবা দিয়ে অন্তুর গাল চেপে ধরল জয়। এই শুয়োরের বাচ্চা, তুই আমাকে ক্ষমা করার কে? তোর কাছে ক্ষমা চেয়েছি আমি চেয়েছি ক্ষমা। ক্ষমা করলে মানুষ তাকে ভুলে যায় রে। তুই আমাকে আজ ক্ষমা করে ভুলে যাবি?
মহান হয়ে যাবি তুই। তা হবে না। আমি তোর কাছে ক্ষমা তো চাইনি। ক্ষমা করবি কেন? কিসের ভিত্তিতে তোর এই মহানুভবতা? ফোন বাজলো জয়ের। ঘেমে উঠেছে তার শরীর। শার্টের ফাঁক দিয়ে লোমাকৃত বুকটা দেখা যায়। তাণ্ডব উঠেছে সেখানে। ওঠানামা করছে বিক্ষিপ্ত শ্বাসের দমকায়। অন্তু শুনতে পায় জয়ের হৃদযন্ত্রের কপাটিকার লাফালাফি। সে হাসে, আলতো করে হাসে। জিতে যাওয়ার হাসি। যে জিতটা জয় জিততে চেয়েছিল বোধহয়। জয় ছেড়ে দেয় তার গলা। কল রিসিভ করে। কলটা রাজধানী থেকে এসেছে। কেউ জানায় রাজধানী থেকে দিনাজপুর ফিরবার পথে দুপুর ৩টায় হামজার গাড়িখানা একটি বাইকের সাথে ক্র্যাশ হয়েছে।